কুমিল্লায় কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে সমাবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, অন্তত 10 জন আহত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুর খনন করতে গিয়ে মাটি চাপায় 2 শ্রমিক নিহত। ভারী বর্ষণের ফলে কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ মৃত্যু 2 জনের। সিলেটে 1,44,00,000 টাকার ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটক করেছে পুলিশ, 7 জন গ্রেফতার। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি ও নুন খাওয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের পানিবন্দী 3 লাখ মানুষ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিং জেলা সংবাদ, সঙ্গে আছে নুসরাত শারমিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লায় কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলনের সমাবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় বিকেল 3:15টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থী এবং পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও শিক্ষার্থী সহ অন্তত 10 জন আহত হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে রাজশাহীর সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছে আন্দোলনে নেতৃত্বে দেওয়া শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে তারা বলেন, রাজশাহীর সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোটা সংস্কার আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয় আমানুল্লাহ খান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিলের মাঝে পুকুর খনন করতে গিয়ে মাটি চাপায় 2 জন শ্রমিক নিহত হয়েছে। সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। সরাইল থানা পুলিশের পরিদর্শক আসম আতিকুর রহমান জানান, বিশুতারা বিলের মধ্যে একটি পুকুর খনন করতে গিয়ে শ্রমিকেরা ময়মনসিংহ থেকে আসেন। বুধবার পুকুরটি ড্রেজার দিয়ে খনন করার সময় এর পাড়ের মাটি ভেঙে পড়ে 3 জন শ্রমিক পানিতে তলিয়ে যায়। এর মধ্যে একজন সাঁতারে প্রাণে রক্ষা পান এবং বাকি 2 জন নিখোঁজ ছিলেন। পরে সকাল থেকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নিখোঁজ 2 জনকে উদ্ধারে অভিযান শুরু করলে দীর্ঘক্ষণ চেষ্টার পর তাদের মরদেহ পাওয়া যায়। ভারী বর্ষণের ফলে কক্সবাজারের পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোররাতে কক্সবাজার শহরের শিকদারপাড়া এবং পালংকাটা এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে। মৃতরা হলেন কক্সবাজার শহরের শিকদারপাড়া এলাকার হাসান, পালংকাটা এলাকার নূরজাহান। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার বলেন, কক্সবাজার ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন শিশু এবং একজন নারী রয়েছেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেটে এবার 1,44,00,000 টাকার ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটক করা হয়েছে। ভোর 5টার দিকে নগরীর শাহপরান থানা এলাকার পৃথক স্থান থেকে এসব চিনি ভর্তি ট্রাক আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এবং শাহপরান থানা পুলিশ। এ সময় মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের বিষয়ে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। চিনির একটা বড় চালান ধরা পড়েছে, সেটা মেট্রোপলিটনের পুলিশের গোয়েন্দা শাখা এবং শাহপরান পুলিশ উভয়ে মিলে আজকে মোট 7টা চিনির ট্রাক আটক করতে সক্ষম হয়েছে, 7 জন আসামি সহ। এই 7টা ট্রাকে সর্বমোট 2400 বস্তা চিনি, যেটাকে আমরা যদি কেজিতে কনভার্ট করি 1,20,000 কেজি চিনির পরিমাণ হবে। পূর্বশত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হাওলাদার নামে একজন নিহত হয়েছে। হামলায় তার পিতা কালু হাওলাদারও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, সকালে ফজর নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে 3 জনকে কুপিয়ে ফেলে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাজ্জাদ হাওলাদারের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2015 সালের একটি হত্যা মামলার রায়ে ইমরান নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 6 জনকে খালাস প্রদান করেছে আদালত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল হান্নান এই রায় প্রদান করেন। 2015 সালের 15 এপ্রিল নবীনগরের নাটঘর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ইব্রাহিমকে হত্যা করে আসামিরা। এই ঘটনায় ইব্রাহিমের বড় ভাই বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 2015 সালে মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। জামালপুরে প্রাইভেট কার চালক আরিফ হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুলতান মাহমুদ এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ আলী, সাব্বির হোসেন, সবুজ হোসেন এবং রবিন। 2021 সালে নির্মমভাবে আরিফকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়েরের পর হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ 4 জনকে গ্রেফতার করে। নির্ধারিত সময়ের মধ্যে মামলাটির বিচার সম্পন্ন করে আজ 4 আসামির উপস্থিতিতে প্রত্যেককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। কুড়িগ্রামে 9 দিন ধরে বন্যার পানি ব্রহ্মপুত্র নদে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছেন 3 লাখ মানুষ। বন্যার কারণে তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। এদিকে গাইবান্ধায় বন্যার পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষদের। এসএম হামিমের রিপোর্ট। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরবার ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 51 সেন্টিমিটার ও সরিষাবাড়ি জগন্নাথ ঘাট পয়েন্টে বিপদসীমা 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি উপজেলার 50টি ইউনিয়নে প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার কারণে তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান। গাইবান্ধার বন্যার পানি কমলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। জেলার সাগাটা, ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলার প্রায় 1.5 লক্ষাধিক মানুষের বিশুদ্ধ খাবার, পানি ও শুকনো খাবার সংকটের পাশাপাশি গোখাদ্য সংকট দেখা দিয়েছে। এখনো বসত বাড়িতে ফিরতে পারেনি বিভিন্ন স্থানে আশ্রিত কয়েক হাজার মানুষ। জেলার চরাঞ্চলে প্রাণীর স্রোতের তীব্রতায় প্রায় 2000 পরিবারের টিনের ঘর, 10 কিলোমিটার কাঁচা পাকা সড়ক ও কয়েক হাজার হেক্টর জমি ফসল ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি, সেটা কৃষি ক্ষেত্রে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যতগুলো সেক্টর রয়েছে, যে ক্ষয়ক্ষতি হবে এগুলো আমরা দ্রুত নিরূপণ করে ইনশাল্লাহ আমাদের সেই সক্ষমতা রয়েছে। কুড়িগ্রামে 9 দিন ধরে বন্যার পানি ব্রহ্মপুত্র নদের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ চিলমারি পয়েন্টে বিপদসীমার 50 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি কিছুটা কমে গেলে দুধকুমা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে 24 ঘন্টায় 25.07 মিলিমিটার বৃষ্টি হওয়ায় এবং নির্মাঞ্চলে এখনো পানি অবস্থান করায় ভোগান্তিতে রয়েছে মানুষ। ভয়াবহ অবস্থা, বাড়ি ঘরে পানি উঠে গেছে। অনেকে চালের উপরেও আছে, অনেকে আবার আশ্রয় প্রকল্পে আশ্রয় নিছে। পানির মধ্যে 3-4 বার করে জাগাইছি, আবার পানি পেয়েছে। এদিকে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 260 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বেড়েছে সুরমা সহ স্বপ্ন নদীর পানি। নতুন করে আবারও প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল। অনেক জায়গায় দেখা দিয়েছে জলবদ্ধতা। পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের তথ্য মতে সুনামগঞ্জ পৌর শহরে শুলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বেড়েছে 18 সেন্টিমিটার। এসএম হামিম, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির আরো খবর জানতে আমরা যুক্ত হচ্ছি সুনামগঞ্জের প্রতিনিধি আবু হানিফের সঙ্গে। 2 দফা বন্যার পরে আবারও কিন্তু সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি এবং হাওরের পানি কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করেছে। গতকালকে চেরাপুঞ্জিতে 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুনামগঞ্জেও কিন্তু প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি কিন্তু যারা পানিবন্দী অবস্থায় রয়েছিল তারা কিন্তু আবারও আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে কিন্তু জেলার যে বিভিন্ন নিম্ন অঞ্চলের মানুষগুলা কিন্তু তারা আতঙ্কের মধ্যে রাত পার করছেন। তবে আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তবে আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের পুরাতন যেই কোর্ট পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুনামগঞ্জ জেলা
যে যুবলীগের যে আহ্বায়ক মঞ্জু খন্দকার ওনার সভাপতিতে কিন্তু আজকে 1000 বন্যার্থ পরিবারের মাঝে কিন্তু তারা ত্রাণ সহায়তা দিচ্ছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে যে ধরনের ত্রাণ সহায়তা করছেন, এর পাশাপাশি কিন্তু যে আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সহ সকল নেতাকর্মীরা কিন্তু এইভাবে কিন্তু এগিয়ে আসছেন। তবে এইভাবে যদি ত্রাণ সহায়তা দিতে থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জবাসীর অনেকটা কিন্তু উপকৃত হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সুনামগঞ্জ থেকে বন্যার পরিস্থিতি সর্বশেষ। হানিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রতিনিধি আবু হানিফ। শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের কম্পিউটার অপারেটর সালমা আক্তারের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন ঠিকাদাররা। অভিযোগ উঠেছে তার নিকটাত্মীয়ের নামে লাইসেন্স করে ঠিকাদারি করছেন সালমা নিজেই। সম্প্রতি জেলার 12 জন ঠিকাদার তার বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগের প্রধান কার্যালয়, শরীয়তপুর জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতিনিধি সজীব শিকদারের তথ্য ছবিতে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের কম্পিউটার অপারেটর সিন্ডিকেটের কাছে যেন জিম্মি হয়ে পড়েছেন ঠিকাদাররা। অভিযুক্তের নাম সালমা আক্তার। ভুক্তভোগীরা জানিয়েছেন তার কাজই হচ্ছে ই টেন্ডারের মাধ্যমে প্রযুক্তির অপব্যবহার করে পরিচিত ঠিকাদারদেরকে কাজ পাইয়ে দেয়া। এর ফলে প্রকৃত ঠিকাদাররা পড়েছেন চরম বিপাকে। নিজে একটা বাহিনী গ্রুপ তৈরি করছে, এরোডসে বিভিন্ন লাইসেন্স ভাড়া করে আনে, আইনা উনি মোটা অঙ্কের একটা কমিশন নিয়ে কাজ পাওয়াই দেয়। কোনো কাজে অংশগ্রহণ করতে পারি না। আমরা তার কাছে জিম্মি হয়েছে এক পর্যায়ে, যেমন সে তথ্য তার পছন্দ লোকজনরে সে তথ্য দেয়। কাজ নিয়ে বিভিন্ন ঠিকাদারের কাছে বিভিন্ন অনেক টাকার বিনিময়ে তাদের হ্যান্ড ওভার করে। অভিযোগের এখানেই শেষ নয়। সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পের বিপরীতে 10% কমিশন ভিত্তিক কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারদের কাজ দেয়া হয়। আর এমন অভিযোগের সত্যতা মিলবে মুঠোফোনের এই আলোচনায়। এছাড়াও শরীয়তপুর শহর থেকে পদ্মা সেতুর বাইপাস সড়কের চলমান 4 লেনের অধিগ্রহণ শেষে স্থাপনাসমূহ গোপনে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সালমা, এমন বক্তব্য উঠে এসেছে। কালকে আসুন তো, তোদের এক লাখ আইতে চাইছিলাম, ওই আমাকে অ্যামাউন্টটা কত আর সিএস এর কত আনবো আর কি, এখানে জানাবেন আপনি একটু পরে। না ফোনে করবো না ভাই, আসে সামসামনি। সম্প্রতি জেলার 12 জন ঠিকাদার সালমার বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগের প্রধান কার্যালয়, জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। ঠিকাদাররা অভিযোগ করে বলেন সালমা আক্তার তার 2 ভাই সহ আত্মীয়দের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে নিজেরাই কাজ করেন। তার ভাতিজা ঘরবাড়ির অকশন নিছে, সেখানে আমার থেকে 5 লাখ টাকা নিল যে আপনাকে 10টা ঘর দিব, নিল সালমায়, আর 4টা ঘর দিয়ে আর 6টা ঘর আমাকে দিতেছে না। অলৌকিক ক্ষমতা আছে আমার মনে হয় যে 20 বছর যাবত একজন সরকারি কর্মকর্তা কিভাবে এক জায়গায় থাকে। অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ম্যানেজ করারও চেষ্টা চলে। তার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাহী প্রকৌশলী। আপনাদের অফিসে সালমা কম্পিউটার অপারেটর বিরুদ্ধে একটু অভিযোগ করছে, এই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? তদন্ত হচ্ছে, আমাদের একদম সড়ক জনপথ হেডকোয়ার্টার থেকেই তদন্ত হচ্ছে, তো তদন্ত রিপোর্ট দিবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। একজন কম্পিউটার অপারেটর হয়ে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত ঠিকাদারদের বঞ্চিত করছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে 5 জন দালাল আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। সকালে তাদের আটক করে পাঁচলাইশ মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এটি নিশ্চিত করেছেন চামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক। তারা বেসরকারি বিভিন্ন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ভুল বুঝিয়ে তাদের নির্ধারিত ল্যাবে নিয়ে রোগী হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এবার আমাদের কৃষি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় শেষে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিদা সুলতানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপসী রাবিয়া বস্রির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর। বাগেরহাটে ৫,২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে প্রধান অতিথি থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্দার নাসির উদ্দিন। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুজ্জামানের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী। পিবিআই ফরিদপুর ইউনিটের তদন্ত দল ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে। বুধবার পিবিআই ফরিদপুর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সংস্থার পুলিশ সুপার রবিউল ইসলাম। তিনি জানান, ফরিদপুরের কোতোয়ালি থানার চর নাসিরপুর গ্রামের শেখের কিশোর জিহাদের মৃতদেহ ২০২২ সালে রাজবাড়ী জেলার কালুখালী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় জিহাদের দাদা আব্দুল লতিফ শেখ বাদী হয়ে মামলা করেন। দর্শক, এই মুহূর্তে শাহবাগ রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। তিনি কিন্তু কোটা আন্দোলনে রয়েছেন। আমরা চলে যাচ্ছি তার কাছে, জানাবেন কোটা আন্দোলন সম্পর্কে। নুসরাত, আপনি জানেন যে ছাত্ররা যে কোটা আন্দোলন বিরোধী যে চলমান আজকে তার 11তম দিন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা আদালতে যে আদেশ দিয়েছিল 4 সপ্তাহের স্থগিতাদেশ, সেটাকেও তারা আসলে বলছে যে তারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর এটা চায়নি। তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কোঠা রয়েছে সেই সমস্ত কোঠায় তারা সংস্কার চায় এবং এটা আদালতের যেহেতু সময়সীমা, তাদের আন্দোলনে আদালতের বিরুদ্ধে নয়, তারা এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তাদের কথা হলো যে সমবন্টন পর্যায়ে কোনো বৈষম্যহীন একটি কোঠার প্রজ্ঞাপন করা হয়, যাতে করে তারা তাদের ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর করে গুছিয়ে তুলতে পারে। কিন্তু এই ধরনের বৈষম্য রেখে, এই দীর্ঘদিন এই বৈষম্য রাখার ফলে তারা তাদের যে সরকারি চাকরিজীবী যে কোটার ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে, সেই বিষয়টা থেকে সরকারকে বারবার তারা তাগিদ দিচ্ছেন যে আদালতের বিষয় আদালত দেখবে। কিন্তু তাদের দাবি হলো তারা আদালতের বিপক্ষে না, তাদের মূল একটাই দাবি, সেটা হচ্ছে যে তারা এই কোটার পুরো সংস্কার চায় এবং যেহেতু আজকে সকালে তাদের যে কর্মসূচি ঘোষণা করা ছিল বিকাল 3:30 তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইব্রেরি ক্যাম্পাস থেকে শাহবাগের অভিমুখে রওনা হয় এবং এখানে এসে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে পুলিশে বাধার মুখে পড়ে এবং আজকে এত পুলিশ মোতায়েন করা হয়েছে যে পুলিশ মোতায়েন করা হয়েছিল সমস্ত ব্যারিকেড ভেঙে তারা কিন্তু অবস্থান নিয়েছে বাংলা মোটরের দিকেও এবং ইন্টারকন্টিনেন্টালের সামনেও। এবং এপাশে যদি মৎস্য ভবনের কথা বলি, সেখানে এপাশে ঢাকা কলেজের নীলক্ষেত এবং সায়েন্স ল্যাব, আপনার পান্থপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে নুসরাত এতটুকুই বলতে হয় যে যারা আসলে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ঘোষণা করেছেন, তাদের একটাই দাবি যে এই কোটা সংরক্ষণ করা হোক, যাতে করে তারা তাদের ভবিষ্যতে তাদের চাকরির ক্ষেত্রে তাদের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। আর সেক্ষেত্রে সরকারের প্রতি তারা উদারত আহ্বান জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেই রকম তাদেরকে সহানুভূতি দেখিয়েছেন এবং তাদের আন্দোলন করছেন এবং আদালতের দ্বারস্থ হতে বলেছেন। সেজন্য কিন্তু তারা প্রস্তুত। কিন্তু তাদের কথা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত যে কোঠাগুলো আছে সেই কোঠাগুলো আসলে পুনর্বহাল করা হোক, সেটাই কিন্তু তারা দাবি করছেন। এবং পুরো শাহবাগ চত্বর একটা ছাত্রদের একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। অর্থাৎ সব কিছুর মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয় নুসরাত, এখানে আসলে যেসব গণমাধ্যম কর্মী অবস্থান করছেন তারা সবাই অপেক্ষায় রয়েছেন। কিন্তু এখানে মানুষের যে চলাচলের যে প্রচণ্ড ভোগান্তি হচ্ছে, অনেক মানুষ যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে তাদের ভোগান্তি হচ্ছে
তারপরে তারা বলছেন যেহেতু ছাত্ররা মাঠে নেমেছে তাদের দাবি পূরণের ক্ষেত্রে তারাও এটার প্রতি সমর্থন জানিয়েছেন। তো নুসরাত, শাহবাগ থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নুসরাত। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা আন্দোলন শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ। এবার চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সাতক্ষীরা কলেরোয়া থেকে দেশীয় ওয়ান শুটার গান সহ মনজিয়া আক্তার নামে এক নারীকে আটক করেছে সাতক্ষীরা র্যাব ৬। এ সময় সেখান থেকে একটি মোটরসাইকেল সহ তার সহযোগী হিসেবে আনোয়ার হোসেন নামে একজনকে আটক করা হয়। বুধবার রাতে সাতক্ষীরা কলেরোয়া হাসপাতাল রোড সংলগ্ন জনস্বাস্থ্য প্রকৌশলী ভবনের সামনে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কলেরোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। শরীয়তপুরে ডামুডা উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ডামুডা উপজেলার পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল রশিদ গোলন্দাজের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বেগম সেতুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি। আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে অটল শিক্ষক কর্মচারীরা। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তারা কর্মসূচি পালন করছে। এর ফলে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। এদিকে 11 দিনের মতো চলছে পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি। ময়মনসিংহে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবিতে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। সকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির ৩-এর সদর দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা মিছিল শেষে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রিপন কুমার দাস সহ কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল আহসান। দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন প্রকল্পের রিসিভ টার্মিনাল, রেল হেড অয়েল ডিপো সহ রিপ্লেস ট্যাঙ্ক লরি টার্মিনাল পরিদর্শন শেষে শ্রমিকদের সাথে মতবিনিময় করেন তিনি। পরিদর্শনকালে বিপিসির পরিচালক বিপণন ও যুগ্ম সচিব কবির মাহমুদ, প্রকল্পের পরিচালক টিপু সুলতান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সকালে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়েই আবার শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনার আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা। ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মার্জিয়া হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। সভা শেষে প্রধান অতিথি পরিবার পরিকল্পনার কাজে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য 28 জনের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল হক, মৃদুল সহ বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরিষদের প্রথম দিনে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা পরিষদ বার্ষিক সমন্বয় সভার মধ্য দিয়ে উপজেলা প্রশাসন নবনির্বাচিত দ্বিতীয়বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন উপস্থিত ছিলেন। সারা দেশের জীবিত বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের ব্যক্তিগত যুদ্ধ অভিজ্ঞতা ভিডিও করে আর্কাইভ করার প্রকল্প শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গতকাল টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হলরুমে টাঙ্গাইলে প্রকল্পটির কার্যক্রম উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান স্মৃতি সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার এবং সার্বজনীন পেনশন স্কিম সহায়তা বুথের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। টাঙ্গাইল জেলা প্রশাসক কায়সারুল ইসলামের বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয় ভবনের দোতলায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার এবং নিচতলায় সার্বজনীন পেনশন স্কিম বুথের উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুর মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মুনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জউদ্দিন হামিদ, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ ও অসহায় ৫০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এসব খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন। যশোরের বাঘারপাড়ার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র এবং চশমা প্রদান অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমত আরা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে কুড়িগ্রাম বিএনপি। কুড়িগ্রামের ধরলা নদীর তীরে যাত্রাপুর ইউনিয়নে ৩০০ বন্যার্ত মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সদর থানা বিএনপির সম্পাদক মাহবুবুর রহমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকার ধামরায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের ঢালিপাড়া আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় হাফেজ মাওলানা মুফতি আহসানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামান। কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক মণ্ডলী ছিলেন হাফেজ আব্দুল আওয়াল শৈলানি এবং হাফেজ আবু ইউসুফ। বরিশালের হিজলায় প্রাথমিক বিদ্যালয়ের গোয়াবাড়িয়া ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ড কাপ ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দীপু। সকালে মাউলতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টে বালিকা মাউলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ১০-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ নড়াইল জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইলের পুলিশ সুপার মেহেদি হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরও অনেকে। দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।